নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাশিস। সামনে বসে আছেন আমাদের বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, রাই বাংলাতে আপনাকে স্বাগত। নমস্কার। একদম অতি সম্প্রতি যে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো একটু, কারণ যদিও বিদেশ তবুও আমাদের যেহেতু একেবারে পড়শি দেশ এবং আমরা আর্থিকভাবে প্রচন্ড যুক্ত এবং তাদের রাজনীতি আমাদের এখানে এসে ধাক্কা খায়, সেইখান থেকে দাঁড়িয়ে যে বেশ কয়েক মাস ধরে যে উত্তেজনা গেল, সেখান থেকে দাঁড়িয়ে যে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা বিএনপির মতো দল তারা সংসদে জয়লাভ করেছে এবং সরকার গড়তে যাচ্ছে। এটা আপনি একজন সাংসদ হিসাবে আর একটা পররাষ্ট্রের এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এখন পৃথিবীটা খুব ছোট হয়ে গিয়েছে। এক প্রান্তের মানুষ আরেক প্রান্তকে জানতে গেলে আমাদের 25 দিন 30 দিন সময় লাগে না, আমরা মুহূর্তের মধ্যে সব জায়গায় খবর পেয়ে যাই। এবং একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ মূলত এক। মানুষের চাহিদা, মানুষের পরিচিতি, মানুষের অভিব্যক্তি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা রাজনৈতিক কারণে কিছু কিছু ভৌগোলিক সীমারেখা ঠিক করা হয়েছে এবং ভূপ্রকৃতিগত কারণে মানুষের ভাষা, মানুষের খাদ্যাভ্যাস, মানুষের বেড়ে ওঠার জীবনযাপনের কৃষ্টি ভিন্ন সময় বিভিন্ন কারণে হয়েছে, কিন্তু মূলত মানুষ এক। এবং বাঙালিরা, যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, যে কৃষ্টি আছে, যেটা ধর্ম নির্ভর নয়। আমরা বাঙালিরা অনায়াসে রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ, ওয়াজেদ আলী শাহ, এদের সকলকে আমরা আমাদের নিজের মতো করে নিতে পেরেছি দৈনন্দিন জীবন আচরণ। ধর্মের কোনো বিভেদ হয়নি বলে দেখবেন বাংলায় একটা অদ্ভুত মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে। দেখবেন লোকগানে আছে যে আগে কত সুন্দর দিন কাটাতাম, ঈদে যেতাম, তারা পুজোয় আসতো। এই যে একটা পারস্পরিক হৃদ্যতার সম্পর্ক, সেই সম্পর্কটা কলুষিত করার চেষ্টা হয় ক্ষুদ্র রাজনৈতিক কারণে। এই যে বৃহত্তর ভারতবর্ষ বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে একটা অংশ পাকিস্তান, তারা ধর্মীয় আচরণের ভিত্তিতে ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যে বৃহত্তর অংশ, যে ভারতবর্ষে আমরা জন্মেছি, সেই ভারতবর্ষ কিন্তু কখনোই ধর্মভিত্তিক চিন্তাকে প্রশ্রয় দেয়নি। ব্যক্তি আচরণে ধর্মগত আচার আচরণ আছে, এটা স্বাভাবিক, সেখানে যেমন হস্তক্ষেপ করেনি, তেমন পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মের প্রাধান্যকে কখনোই স্বীকার করেনি। সেটাই ভারতবর্ষ। এবং ভারতবর্ষে এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বহমান। রাজনৈতিক কারণে যখন পাকিস্তান হয়ে গেল, দেখবেন সেই পাকিস্তান তারা ইসলাম দিয়েও কিন্তু দেশকে বেঁধে রাখতে পারলেন না। যেমন আমাদের প্রতিবেশী রাজ্য আমরা দেখেছি নেপাল, যা ঘোষিত হিন্দু রাষ্ট্র ছিল, তাও কিন্তু ওই হিন্দু রাষ্ট্রের তকমা আর টিকলো না। মানুষ বিদ্রোহ করে, মানুষ মানবিক আচরণের উপর নির্ভর করতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের জন্ম একটা ঐতিহাসিক ঘটনা, বিরলতম ঘটনা, যেখানে ধর্মের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র ভাষা, কৃষ্টি, তার উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ তৈরি হলো বাংলাদেশ। এখন যেই মুহূর্তে বাংলাদেশ তৈরি হলো, যারা পরাজিত হলেন তারা তো চুপ করে বসে থাকবেন না, তারাও কিন্তু তাদের ভেতরে ভেতরে পরিকল্পনা করতে শুরু করলেন যে আমরা কি করে চাকাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব। যার ফলে বাংলাদেশের ভেতরে যারা ধর্মীয় চেতনাকে দিয়ে শাসন করতে চান, ওদের ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামে বিশ্বাস করেন, তো ওরা মনে করেছিলেন যে আমরা ইসলাম দ্বারাই শাসিত হব। সেই পরিকল্পনায় বাংলাদেশে একটা হঠাৎ করে একটা বিক্ষোভ তৈরি হলো। বিক্ষোভের মূল ভিত্তিটা ছিল কি না, যারা মুক্তি আন্দোলন করেছিলেন তাদের জন্য যে সংরক্ষণ। আচ্ছা ঠিক আছে, সেটা হলো, সেটা নয়,
সেখানকার সরকার এবং আদালত বলেছে না, সেটা করা যাবে না, এখন সকলকে সুযোগ দিতে হবে। তারপরেও সেই বিক্ষোভ রূপান্তরিত হলো এইখানে, এটা খুব নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যে বাংলাদেশ তৈরি হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসটাকেই পাল্টে দেওয়ার পরিকল্পনা হলো। পরিকল্পিতভাবে মুজিবের ওপর আক্রমণ, যে সংস্কৃতি, রবীন্দ্র নজরুল সংস্কৃতি, তারা ওপর আক্রমণ। তারা ভেবেছিলেন যে এভাবেই তারা ইসলামের শাসনকে তুলে আনতে পারবেন। তারা হয়তো অনেকেই জানেন না যে ইসলামের শাসনটা কি, আমরা যেমন জানি না। ইতিবাচক বাংলাদেশে ঘটনা দেখা গেল যে ওই উগ্রবাদী চেতনা, ধর্মীয় আদর্শকে বা ধর্মীয় লক্ষ্যকে সামনে রেখে তারা মানবিক যে মূল্যবোধ সেদিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা দেখলাম যে বাংলাদেশের ছেলে মেয়েরা তারা সংগঠিতভাবে সাংস্কৃতিক ফ্রন্টে লড়াই শুরু করলেন। ছায়ানটের নেতৃত্বে যে প্রতিরোধটা গড়ে উঠল, অনবদ্য প্রতিরোধ। এবং তারা ভেবেছিলেন যে এইসব করার মধ্যে আমরা একটা নির্বাচন করে আমাদের ওই ধর্মীয় কুসংস্কারই বলি আমি, সেই আসনটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তাদের সেই আশা ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষ যদিও শতকরা 50% কম ভোট দিয়েছেন, কিন্তু যারাই ভোট দিয়েছেন তারাও এটা প্রমাণ করে দিয়েছেন যে আমরা ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিতে রাজি নই। আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ আদর্শকেই জয়ী করতে চাই। তাদের সামনে যে সুযোগ ছিল, সেক্ষেত্রে তারা মন্দের ভালো হিসেবে বিএনপিকে পছন্দ করেছেন, কিন্তু এই মৌলবাদী শক্তিকে তারা ছেঁটে দিয়েছেন। এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। বাংলাদেশের মানুষকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। যে লড়াইটার মূল ভিত্তি হচ্ছে, আমি আবারও বলি, রবীন্দ্র নজরুল দর্শন। সাংস্কৃতিক ভাবে রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে মানবিকতার ঊর্ধ্বে জাতীয়তাবাদ হতে পারে না। মানবিকতা, মানুষের মূল্যবোধ, মানুষের স্বাধীন চিন্তা, মানুষের স্বাধীন ভাবনা, মানুষের স্বাধীন অধিকার, এটা অনেক বেশ বড়। সেটাকেই প্রতিষ্ঠিত করতে হবে। দুটো প্রশ্ন এখানে, আমি একটা প্রশ্ন প্রথম করব, যেটা হিটলারের যে ওই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে উল্লাস বই পড়ানো বা অন্যান্য ক্ষেত্র দেখা গেছে, কিছুদিন আগেও এই যে যে এদের মুজিবরের স্ট্যাচু ধ্বংস করা বা বিভিন্ন যে সাংস্কৃতিক যে মঞ্চগুলো ছিল পাত্রিচি থেকে নানা রকম ভাবে ধ্বংস, কোথাও কি এক হয়ে যায়? একই তো। ফ্যাসিবাদ হচ্ছে এমন একটা মতবাদ যা যুক্তি তর্ক মানতে রাজি নয়। চিন্তার ক্ষেত্রে মানুষের স্বাধীন চিন্তা, প্রশ্নবোধক চিন্তা, বিজ্ঞান ভিত্তিক চিন্তা, তা তারা মানতে রাজি নয়। তারা তৈরি করে অন্ধভক্ত। হিটলারের এই অন্ধভক্ত তৈরি প্রক্রিয়ার পেছনেই ছিল জাত্যাভিমান। আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি বিশ্বগুরু। এই সমস্ত চিন্তা হচ্ছে মৌলিকভাবে ফ্যাসিবাদী চিন্তা, যেটা বাংলাদেশে খুব প্রকট ভাবে, যেটা বাংলাদেশে প্রকট ভাবে হয়েছিল তখন। ইসলামী শ্রেষ্ঠ, এই করে আজকে মানুষকে পোড়ানো থেকে শুরু করে নানা রকম। প্রথম আক্রমণটা হয় দেখবেন মানুষের চিন্তা চেতনার উপর। আক্রান্ত হন স্বাধীন চিন্তার মানুষেরা। আমি বুদ্ধিজীবী বলছি না, এমনি স্বাধীন চিন্তার, যে কোনো মানুষ হতেই পারে, স্বাধীন চিন্তার মানুষেরা আক্রান্ত হন। যে আমাদের ভারতবর্ষ সাম্প্রতিককালে যা চলছে, পশ্চিমবঙ্গে যা চলছে, স্বাধীন চিন্তা করা যাবে না। আমার সঙ্গে থাকো, আমার কথা মানো, তবেই তুমি ভালো। আমার বিরোধিতা করছো, তোমাকে ছেটে ফেলে দেবো, এই পরিকল্পনা। আমি ভারতবর্ষে অবশ্যই আসবো পরে। একটু জাস্ট একটা প্রশ্ন, এই যে মানুষ একেবারে নাম করেই বলছি জামাতের যে উত্থান, অনেকগুলো সিটের যে উত্থান, সেখানে দাঁড়িয়ে কি বিএনপির কাঁটা মনে হবে না? আবারও বলি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সকলেই মনে করেছিলেন যে জামাতিরা তুড়ি মেরে ক্ষমতায় চলে আসবে।
পারেনি, মানুষ মেনে নেয়নি। জামাতিরা কিছু ভোট পেয়েছেন, এই পরিস্থিতিতে কিছু ভোট পাবেন না ভাবাটাও মূর্খামো। তাই বলছি, আমি আমার ফেসবুকে লিখেছি, বিদ্যমান পরিস্থিতিতে এটা একটা অত্যন্ত ইতিবাচক রায়। বাংলার মানুষ ওই জায়গা থেকে যখন তাদের প্রায় দেয়ালে পিঠ থেকে গেছে, সমস্ত ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দিয়েছে, পত্রিকার অফিস আগুন জ্বালিয়ে দিয়েছে, একেবারে। তাই না? এই সমস্ত রবীন্দ্র চিন্তার অফিস আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশে রবীন্দ্র রামমোহনের বিরুদ্ধে প্রচার আছে, যারা ক্ষমতায় আছেন তারা করেন, ওখানেও তাই হয়েছে। ছায়ানটে করে দিয়েছে। কিন্তু তারা মাথা পেতে মেনে নেয়নি, লড়াই করেছে। এই যে ইতিবাচক প্রবণতা, সেই ইতিবাচক প্রবণতাকে আমি সাধুবাদ জানাই। আমি ওই ওই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, যিনি সরকারে বসছেন তিনি বোধহয় খানিকটা বটে নিয়ে তো, তাকেও তিনি যদি উপলব্ধি করে থাকেন, তারাও সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দল নন। কিন্তু আমি বলি, বিদ্যমান পরিস্থিতিতে যেখানে একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছিল, সেখান থেকে যদি এক বিন্দু আলো দেখা যায়, সে আলো মানুষ এগিয়ে আসে। আমার মনে আছে, বাংলাদেশে যখন বিএনপি সরকার ছিলেন, ওই কি নাম, খালেদা জিয়া, সে সময় বাংলাদেশে আমি আমন্ত্রণ পেয়েছিলাম। ওখানে আইনজীবী সম্মেলন তাদের উদ্বোধন করার জন্য বিষয় ছিল ধর্মনিরপেক্ষতা। কেন সংবিধান বাংলাদেশ যা গ্রহণ করেছিল তার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মনিরপেক্ষ, সেটাকে ছেঁটে ফেলবার একটা পরিকল্পনা তখন থেকেই শুরু হয়েছিল। এবং আমি আপনাকে বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা ধর্মনিরপেক্ষতার উপর স্বভাবতই আমি আলোচনা করলাম। কেউ কেউ বললেন যে এটা আপনি কি করতেছেন, এই বিএনপি সরকার, থাক। আমি বিএনপি প্রাণিত আইনজীবীদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, তারা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তো ভেতরের মধ্যে যে মানবিক মূল্যবোধ থাকে তো। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন, তারা নিঃসন্দেহে কিছু অপকর্ম করেছেন, তারাও মানুষের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রটাকে সংকুচিত করছিলেন, যার পরিণতিতে এই কুফলটা হয়েছে। কিন্তু মানুষই আবার বার্তা দিচ্ছেন, না, নাই নাই ভয়, হবে হবে। এটা ঠিকই বলেছেন। মানে এখন ওনারা যা, যদি আমরা সবই ফেসবুক মাধ্যমে বা কিছু মিডিয়ার মাধ্যমে দেখছি, সোশ্যাল মিডিয়া, যে যারা ওরা একটা ধর্ম নিরপেক্ষতার দিকে খানিকটা বার্তা দিয়েছেন, যারা আমি অন্তত ধর্ম নিরপেক্ষ হোক বা না হোক, সাথে রাষ্ট্র হবে না, না, এই যে উগ্র মৌলবাদ, একেবারে তাকে ছপাটে থাপ্পড় মেরেছেন, এটা হচ্ছে ইতিবাচক। এই উগ্র মৌলবাদীরা বুঝে গেলেন, আমরা এত কিছু নাচানাচি করলাম, একজন মহিলার অন্তর্বাস নিয়ে আমরা উল্লসিত হলাম, এই অসভ্যতা চলবে না। এইখান থেকে জাস্ট এই যে মৌল উগ্রবাদ, এই ভারতবর্ষেও যে মৌল উগ্রবাদ খানিকটা দানা বেঁধেছে বা চেষ্টা চলছে, সেটাকে আপনি সাংসদ হিসাবে একদম সংসদের যে নতুন নিয়ম কানুন, আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি আমার যতটুকু ক্ষুদ্র ক্ষমতা, যেটুকু পরিসর আছে, সর্বত্রই আমি বলি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের বুকে আরএসএস তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, তারা মুখ থুবড়ে পড়তে বাধ্য হবেন। কেন, ভারতবর্ষের মানুষ ঐতিহ্যগতভাবে তারা মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন, তারা মানুষকে পণ্য হিসেবে দেখেননি। এই আরএসএস মোদী এরা মানুষকে পণ্য হিসেবে দেখতে চাইছেন। পণ্য হিসেবে কেন? একদম। মানুষের সত্তা থাকবে না, মানুষের চিন্তা থাকবে না। তা না হলে এই বন্দে মাতরম গান নিয়ে আমি যা বলে দেবো তাই। হ্যাঁ, যাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিন্দু অংশগ্রহণ নেই, তারা আজকে ৭৫ বছর পরে এসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রেক্ষিতটা বদলে দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এই যে স্বাধীনতার কথা যখন বলছেন, বারবার ওরা, মানে আরএসএস বা বিজেপি বলে যে কমিউনিস্টরা তো এই স্বাধীনতা মানেই নি। আমরা তো বলছি এখনো মানেনি। আমরা কি বলেছিলাম, এই রাজনৈতিক স্বাধীনতা এসছে, কিন্তু আমাদের মৌলিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা আসেনি, কিন্তু আমরা এখনো বলি। কিন্তু যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, যা কমিউনিস্টদের আদর্শ,
সেই লক্ষ্যকে পূরণ করতে হবে। একটা মানুষ কোন প্রেক্ষিতে কি কথা বলছেন সেটা বিচার না করলে পরে অন্ধভক্ত তৈরি হয়, সেটা যুক্তি দিয়ে বিচার করলে পরে হয়ে যায়। আমরা তো এখনো লড়াই করছি সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিসের জন্য। আমরা আরেকটা মাত্রা যুক্ত হয়েছে, আমি বলি পলিটিক্যাল জাস্টিসটাও কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। যে পলিটিক্যাল জাস্টিসটা আমরা পেয়েছিলাম, ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু, সেটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে পারি। আমি নিশ্চয়ই আজকে অনেকটা হলো, আমি অন্যদিন অবশ্যই পলিটিক্যাল নিয়ে আলোচনা করবো। আপনারা দেখতে থাকুন রাই বাংলা। এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য আমরা যারা জানতে পারি না, সংসদে কি হচ্ছে, বা এনারা যেহেতু বিকাশ বাবুর মতো লোকেরা সংসদে যান, তাদের বক্তব্য রাখেন, আমরা হয়তো একটু ফলো করি সংবাদ টিভি থেকে। দেখতে থাকুন রাই বাংলা। ভালো থাকবেন আপনারা। বিকাশ দা, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য।